এই কাহিনীটি শুরু হয় একটা ঝগড়া থেকে। আসলে ব্যাপারটা হলো কাবেয়া আর কবিতার বাবা হরিশের শরীরটা ভালো ছিল না, আর এটাই তাদের মা নীতির কাছে বিরক্তকর হয়ে উঠেছিল। আসলে নীতি অনেক বড় লোকের মেয়ে, কিন্তু ভালোবেসে ফেলার কারণে সে হরিশকে বিয়ে করে নিয়েছিল। কিন্তু হরিশ যখন নীতির ইচ্ছে পূরণ করতে পারত না, তখন প্রায় প্রত্যেক দিনই তাদের মধ্যে ঝগড়া হতো। আর ঝামেলার মাত্রা ছাড়িয়ে গেলে নীতি তার ছোট মেয়ে কাবেয়াকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়, আর বড় মেয়ে কবিতা তার বাবার কাছেই থেকে যায়। আর এই সম্পর্কটা এতটাই খারাপ হয়ে গেছিল যে স্বামী স্ত্রী দুজনে আর কখনোই পিছনে ফিরে তাকায়নি। কিন্তু দুই বোনের মধ্যে ভালো সম্পর্ক ছিল। দুই বোন বড় হয়ে যখন একই কলেজে ভর্তি হয়, তখন কবিতা, তুই কালকের অ্যাসাইনমেন্টটা করে ফেলেছিস? হ্যাঁ, সে তো আমি কালকেই করেছি। কেন রে, তুই করিসনি? আরে কোথায় রে, কালকে বাড়িতে মা কিটি পার্টি রেখেছিল, আমি তো ওখানেই ছিলাম। প্রথমে ডান্স, তারপর দারুণ ডিনার, এই সবেতেই সময় চলে গেল। ও আচ্ছা, এই শোন, মা কেমন আছে? ভালোই। কেন, কি হয়েছে? আসলে মায়ের কথা মাঝে মাঝে মনে পড়ে। আরে পাগল, আমি তো কবে থেকে বলছি চল মায়ের সঙ্গে দেখা করাচ্ছি। না রে, বাবাকে ছেড়ে যাব না। মা যেদিন নিজে বাবার সঙ্গে দেখা করতে আসবে, আমিও সেদিন দেখা করব। আর সেটা কোনোদিন হবে না, সেটা তুইও জানিস। কাবেয়া আর কবিতা একই কলেজে পড়াশোনা করলেও তাদের বাবা মায়ের মধ্যে ঝামেলা থাকার কারণে তারা দূরেই থাকত। এরপর একদিন, এই কবিতা, তুই নিউ ইয়ারের ট্যুরে যাচ্ছিস তো? ও, ওই মুম্বাই ট্যুরটা? হ্যাঁ, ওটাই। না রে, আমি যাব না, তুই চলে যা। আরে কেন? ওখানে গিয়ে শাহরুখ, সালমান সবার বাড়ি দেখব, হয়তো অটোগ্রাফও পেয়ে যাব। কিন্তু ওই ট্যুরে যাওয়ার জন্য তো অনেক টাকা লাগছে রে। কোথায় রে পাগল, মাত্র তো 15,000 টাকাই চাইছে। এখন 3 দিনের ট্যুরে এটুকু তো লাগবেই বল। তুই তো জানিস বাবা কখনো রাজি হবে না। তাহলে তুই একটা কাজ কর, তুই বাবাকে বল মাত্র 3,000 টাকা লাগবে, তাহলে তো বাবা রাজি হয়ে যাবে। আর বাকি 12,000 টাকা সেটাকে দেবে। হ্যাঁ, আরে আমি দেব, মাকে বলে। একদম না, আমি বাবাকে মিথ্যে বলবো না, বুঝেছিস? আরে কিন্তু সে তো তোরও মা। হ্যাঁ, কিন্তু মা কি আমার কথা ভাবে? কখন আমার সঙ্গে দেখা করতে এসেছে, আর আমি মায়ের টাকায় ঘুরতে যাব? না। কবিতার এই কথা শুনে কাবেয়া চুপ করে গেছিল, কারণ নীতি তো হরিশ আর কবিতাকে যেন ভুলেই গেছিল। আর ধীরে ধীরে কাবেয়াও তার মায়ের মতো অহংকারী হয়ে ওঠে। সে এখন কবিতার সঙ্গে বেশি কথাও বলতো না। কবিতা এটা বুঝতে পারলেও চুপ করেই থাকতো। তারপর একদিন, কবিতা, তুই মাস্টার্সের জন্য কি ভাবলি? কি আবার ভাববো, এই কলেজেই করে নেব। আচ্ছা, কিন্তু আমি অন্য কিছুই ভেবেছি। মা ঠিকই বলে, এই কলেজ আমার স্ট্যান্ডার্ডের নয়। এখানে টিচার্স, স্টুডেন্টস সবাই যেন ভিখারি। কিন্তু এতদিন পর হঠাৎ এমন বলছিস? আরে হঠাৎ নয়, এটা আমার মাথায় অনেক দিন ধরেই চলছে। গ্র্যাজুয়েশন তো মাঝখানে থামিয়ে দিতে পারি না, কিন্তু আমি মাস্টার্সটা এখন দামি কোনো কলেজ থেকে করব। কবিতা এটা বুঝতে পেরেছিল যে কাব্যা ইচ্ছে করে তাকে নিচু দেখানোর জন্য এসব কথা বলছে। কবিতা ভেবেছিল এখন কাব্যাও তার থেকে দূরে চলে যাবে, কিন্তু ভাগ্য তো অন্য কিছুই চায়। তারা দুজনে যখন কথা বলছিল, তখনই দামি গাড়ি করে একটি হ্যান্ডসাম ছেলে সেখানে এসে বলে, হাই কাব্যা। ও হাই রোহিত, কেমন আছো তুমি? আর এখানে কি করছো? আমি বিমল স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। উনি আমার ছোটবেলার টিচার, তাই যখনই আমি এদিকে আসি স্যারের পা ছুঁয়ে প্রণাম করেই যাই। রোহিতের এই কথা শুনে কবিতার খুবই ভালো লাগে, কিন্তু কাব্যা বিরক্ত হয়ে বলে, হোয়াট রাবিশ ইয়ার, তুই পা কেন ছুবি? তুই কি টিউশন ফিস দিতিস না? আরে না রে, সেরকম কোনো ব্যাপারই নয়। আরে ছাড়, আগে বল ওকে। ও, এই কবিতা আমার আমার বেস্ট ফ্রেন্ড। কাব্যার কথা শুনে কবিতার মন খারাপ হলেও সে চুপ করেই থাকে। কবিতা, ইনি রোহিত, মিস্টার রায়ের একমাত্র ছেলে। আমাদের ফ্যাক্টরির সমস্ত র মেটেরিয়ালস ওরাই পাঠায়। ও আচ্ছা, হ্যালো, নাইস টু মিট ইউ। সেম হেয়ার। রোহিত তো প্রথম দেখাতেই কবিতাকে পছন্দ করে ফেলেছিল, আর কবিতারও রোহিতের সংস্কার খুব ভালো লেগেছিল। এরপর আরও 2-1বার তাদের দেখা হয়। হাই কবিতা। হাই রোহিত। আরে দাদা বলার কি আছে, আমি এমনিতেও আপনার থেকে অতটা বড় নই। বলছিলাম আমি কিন্তু আপনাকেই খুঁজছিলাম। কেন? আসলে ব্যাপারটা কি, সামনেই তো নিউ ইয়ার, তাই একসাথে সেলিব্রেশন করা যাক। আমি কাবিয়াকেও বলেছি। সরি রোহিত, আমার অন্য প্ল্যান আছে, আমি একটু অন্যভাবে সেলিব্রেট করি। ও আচ্ছা, ঠিক আছে, আমি চললাম তাহলে, আসি। 1 মিনিট, আপনি চাইলে আমার সেলিব্রেশনে যোগ দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি নিশ্চয়ই আসব।
এরপর রোহিত আর কবিতা একে অপরকে পছন্দ করতে লাগলো। তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইতো, কিন্তু এদিকে নীতি চাইতো কাব্যার বিয়ে রোহিতের সঙ্গে দিতে। তাই তো নিউ ইয়ারের দিন কাব্যা যখন রোহিতের জন্য অপেক্ষা করছিল, তখন রোহিত কবিতার সঙ্গে দেখা করতে চলে যায়। আর কবিতা অনেকগুলো ব্যাগ নিয়ে রোহিতের সঙ্গে অনাথ আশ্রমে গিয়ে ছোট ছোট বাচ্চাদের গরমের জামা, বই, মিষ্টি সব উপহার দেয়। আর বিকালবেলাতে তারা পৌঁছায় একটা বৃদ্ধাশ্রমে, যেখানে অনেক বৃদ্ধারা কবিতার অপেক্ষা করছিল। কবিতা তাদের সবার জন্য গরমের পোশাক নিয়ে যায়। বৃদ্ধা মানুষগুলোর চোখে খুশির জল, আর কবিতার সংস্কার দেখে রোহিতও কেঁদে ফেলে। এদিকে কাব্যার বাড়িতে, আজ কোথায় তুমি রোহিত? তাড়াতাড়ি এসো না। তুমি জানো না আজ আমি তোমার জন্য কি সারপ্রাইজ রেখেছি? আজ আমি তোমাকে প্রপোজ করব। উইল ইউ ম্যারি মি কবিতা? কিন্তু প্লিজ প্লিজ হ্যাঁ বলে দাও না। তারপর আমিও নাচবো। ইয়েস ইয়েস। আর কবিতা হ্যাঁ বলতেই বৃদ্ধাশ্রমের সকল মহিলারা খুশিতে যেন নেচে ওঠে। এই নতুন বছর কবিতার জন্য নতুন খুশি এনেছিল। আর এদিকে কাব্যা যে আশা করে বসেছিল তার কিছুই পূরণ হলো না। আর এই আশাগুলো কাব্যা অনেক টাকা দিয়েও কিনতে পারবে না। ভেষজ ওষুধ নিয়ে নাও। চুল লম্বা করার ভেষজ ওষুধ, মাত্র 5 টাকায়। চুল লম্বা হওয়ার জড়িবুটি মাত্র 5 টাকায়? দেখি তো। এখন সুধা নিজের চুল লম্বা করার জন্য প্রস্তুত ছিল, তাই সুধা বুড়ো মানুষটার থেকে জড়িবুটি কিনলে সে বলে, এই বীজগুলোকে ভালো করে পিষবে, তার থেকে একটা তেল বেরোবে। ওই তেলটাকে শুতে যাওয়ার আগে মাথায় মেখে ঘুমিও। এরপর সুধা জড়িবুটি নিয়ে বাড়ি গিয়ে জড়িবুটিগুলো বেটে তার থেকে তেল বার করে মাথায় মেখে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে দেখে তার মাথায় যেটুকু চুল ছিল সেটুকুও ঝরে গেছে, যা দেখে সুধা কান্নায় ভেঙে পড়ে। কথায় বলে মেয়েরা লম্বা চুলেই সুন্দরী লাগে, কিন্তু ছোটবেলা থেকেই সুধার চুল খুবই ছোট, যেটা লম্বাই হতো না, আর তার গায়ের রঙও কালো। অন্যদিকে তার দিদি রাধার মাথায় ঘন চুল, সেই সঙ্গে সে খুব ফর্সাও। আর তাই তো রাধা সুধাকে বাজে কথাও শোনাতো। তুই তো আমার নিজের বোন না, তোকে বাবা মা রাস্তা থেকে কুড়িয়ে এনেছে, নইলে কি এত বাজে দেখতে হয় তোর? এইসব শুনে সুধা কেঁদে ফেলতো। বাবা মা, দেখো না রাধা কি বলছে, দেখো না তোমরা। এই শুনে রাধা আর সুধার মা সুমিতা বলে, তুই কাঁদছিস কেন সুধা? রাধা তো ঠিকই বলছে, তুই কুৎসিত, মাথায় চুলও নেই, আমার এমন মেয়ে দরকার নেই। সুধার বাবাও তাকে ভালোবাসত না। সুধার সঙ্গে সবাই সবসময় খারাপ ব্যবহার করত। আর এভাবেই সুধা বড় হয়। সে প্রত্যেকদিন রাত্রিবেলা প্রার্থনা করে বলতো, হে ভগবান, কোনো চমৎকার করো, আমার পা পর্যন্ত লম্বা চুল করে দাও প্লিজ ঠাকুর। আর এভাবেই সুধা আর রাধা দুজনেই বড় হয়ে যায়। আজ সুধাকে পাত্রপক্ষ দেখতে আসছে। সুধা আয়নার সামনে বসে তৈরি হচ্ছে। এখনও তার মাথায় খুবই কম চুল। সে যখন নিজেকে আয়নাতে দেখছিল তখনই সেখানে তার মা আসে আর বলে, এখানে এভাবে বসে থাকলে কোনো চমৎকার হবে না, তাড়াতাড়ি কর, নইলে এই ছেলেটাও বাড়ি চলে যাবে। তখনই সেখানে রাধা এসে বলে, মা, আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি আমার আগে এই পেতনির কেন বিয়ে দিচ্ছ। রাধা মা, এই পেতনিটাকেই তো আগে বিয়ে দিতে হবে, নইলে ওকে আর কে বিয়ে করবে বল? একবার ও ঘাড় থেকে নেমে গেলে আমি তোর জন্য খুব সুন্দর আর সংস্কারী ছেলে নিয়ে আসব। মা, তোমরা সবাই আমাকে ঘৃণা কেন করো? আমি তোমাদের কি করেছি? তোর মাথায় চুল নেই সুধা, তুই একটা কুৎসিত মেয়ে। ছি, এমন ফালতু দেখতে মেয়ে আমার বোনই নয়, ছি ছি। এই শুনে সুধা সবসময়ের মতো কষ্ট পেয়ে এখনো কাঁদতে লাগলো। এদিকে অবিনাশ সুধাকে দেখতে আসে, আর রাধা তার নিজের ঘরেই বসেছিল, কারণ তার মা সুমিতা তাকে বলেছিল, মা, তুই ঘরের মধ্যেই থাকিস, ছেলেটা তোকে দেখলে আর সুধাকে বিয়ে করবে না রে। এরপর অনেকটা পণের বিনিময়ে সুধার সঙ্গে অবিনাশের বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু এই কথা নিয়েও সুমিতা যখন সুধাকে বাজে কথা শোনাচ্ছিল, তখন সুধা ভাবল, নিজের বাড়িতে তো আমি শান্তি পেলাম না, হয়তো শ্বশুর বাড়িতে গিয়ে আমি ভালো থাকব। এরপর সুধার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের দিনেই অবিনাশ রাধাকে প্রথম দেখে, আর দেখেই রাধার প্রেমে পড়ে যায়। আরে, আমি একে আগে কেন দেখলাম না? কত সুন্দর ফর্সা দেখতে ওকে, কত লম্বা চুল। আগে জানলে আমি একেই বিয়ে করতাম। এই ভূতনি কেন?
কিন্তু এখন তো আর কিছুই করার ছিল না। আর সুধা অবিনাশের সঙ্গে শ্বশুরবাড়ি পৌঁছানোর পরেই তার শাশুড়ি বিমলা তাকে 1000টা কাজের অর্ডার দেয়। রান্নাঘরে গিয়ে সব বাসন মাজো, তারপর ভালো করে রান্না করে ঘরবাড়ি পরিষ্কার করো। তোমাকে এ বাড়ির বউ করে এনেছি এই বাড়ির কাজ করানোর জন্যই, মনে রেখো। ঠিক আছে মা, মনে থাকবে। এরপর সুধা বাড়ির সব কাজ করলেও তার শাশুড়ি আর তার স্বামী তার মাথার চুল নিয়ে সবসময় মজা করত। তোমার চুল যে আমার থেকেও ছোট। একে তো কাজের লোকই মনে হচ্ছে। হ্যাঁ, ফ্রির কাজের লোক আর কি। অবিনাশ এভাবেই সুধাকে অপমান করত। একদিন রাধার সঙ্গে অবিনাশের দেখা হয়। রাধা নিজের লম্বা চুল নিয়ে খুবই অহংকার করত। এরপর অবিনাশ সুন্দরী রাধার প্রেমে পড়লে রাধাও অবিনাশের প্রেমে পড়ে যায়। আর একদিন তারা দুজন বিয়ে করে নেয়। আর বিয়ে করে অবিনাশ রাধাকে বাড়ি নিয়ে এলে সুধার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রাধা, তুই আমার সঙ্গে এটা করতে পারলি? তুই আমার স্বামীকে বিয়ে করলি কেন? তুই চুপ কর, কোনো কথা বলিস না। অবিনাশ তোকে ভালোই বাসে না, ও আমাকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, এরকম ছোট চুলের মেয়েকে কেই বা ভালোবাসতে যাবে? আমি তো না। যা শুনে সুধা ভীষণ কষ্ট পায়। পরের দিন সকালে সে দেখে বাজারে একজন বুড়ো মানুষ জড়িবুটি বিক্রি করছে। ভেষজ ওষুধ নিয়ে নাও, চুল লম্বা করার ভেষজ ওষুধ, মাত্র 5 টাকায়। চুল লম্বা করার জড়িবুটি মাত্র 5 টাকায়? দেখি তো গিয়ে। সুধা নিজের চুল লম্বা করতে চায়, তাই এখন সে সবকিছুই করতে রাজি। সুধা বুড়ো মানুষটার থেকে জড়িবুটি কিনলে সে বলে, এই বীজগুলোকে ভালো করে পিষবে, তার থেকে একটা তেল বেরোবে। ওই তেলটাকে শুতে যাওয়ার আগে মাথায় মেখে ঘুমিও। এরপর সুধা জড়িবুটি নিয়ে বাড়ি যায়। আর রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে পড়লে সুধা জড়িবুটি বেটে তার থেকে তেল বার করে মাথায় মেখে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে দেখে তার মাথায় আর একটাও চুল নেই। যা দেখে সুধা কাঁদতে কাঁদতে বলে, এটা কি হলো? আমার সব চুল উঠে গেছে, এখন আমি কি করব? সুধা জোরে জোরে কাঁদতে থাকে, যার কারণে বাড়ির সবাই তাকে এই অবস্থাতেই দেখতে পায়। এটা কি, তুই পুরো ন্যাড়া হয়ে গেলি? থু, আমি তাকাতেই পাচ্ছি না তোর দিকে, আমার তো বমি পাচ্ছে। সুধা, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এখানে তোমার কোনো দরকার নেই। তুমি এ বাড়িতে থাকলে বাড়ির বদনাম হবে। এরপর সবাই মিলে সুধাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সুধা কাঁদতে কাঁদতে একটা জঙ্গলে চলে যায়। আর জঙ্গলে যে গাছের তলায় বসে সুধা কাঁদছিল সেই গাছে একটি পাখি থাকতো। সেই সুধাকে বলে, তুমি কাঁদছো কেন? সুধা পাখিটাকে সব কথা বলে। তুমি কেঁদো না, বেশিরভাগ মানুষই খারাপ হয়, তাই তো আমরা জঙ্গলে থাকি। এই জঙ্গলে সবকিছু আছে, অনেক বড় রোগের ওষুধও আছে, একটা ফলও আছে যার রস মাথায় মাখলে চুল লম্বা হয়। সত্যি? ওই ফল আমি কোথায় পাবো? আমি নিয়ে আসছি। আর কিছুক্ষণ পর পাখিটা সুধাকে একটা ফল এনে দেয়, যে ফলের রস মাথায় মাখতেই পা থেকে মাথা পর্যন্ত লম্বা ঘন কালো চুলে সুধার মাথা ভরে যায়। এমনই তো ইচ্ছা ছিল তার ছোট থেকে। যা দেখে সে পাখিকে বলে, মিষ্টি পাখি, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এই ফলের রস সেই মেয়েদের কাছে বিক্রি করতে চাই যাদের চুল লম্বা হয় না, কারণ তারাও তো রোজ আমার মতোই কষ্ট পায়। জঙ্গল থেকে ফিরে সুধা সেই ফলের রস বিক্রি করে, যা অবিনাশ আর রাধা দেখতে পায়। তুমি সুধা না? হ্যাঁ, কেন? আরে বাহ, তোমার এত বড় লম্বা চুল কি করে হলো? এই ফলের রসটা মাথায় লাগানোর কারণে। তোমায় না দেখতে হেভি লাগছে। তুমি কি আবার আমার কাছে ফিরে আসবে? এইসব দেখে শুনে রাধার ভীষণ হিংসে হয়। সে ফলের রস হাতে নিয়ে পুরো বোতলটাই তার মাথায় ঢেলে দেয়, আর যার পরিণতিতে রাধার মাথার সব চুল ঝরে গিয়ে সে ন্যাড়া হয়ে যায়। এটা কি হলো আমার সাথে? আমি ন্যাড়া হয়ে গেলাম। ঠিকই হয়েছে, এটাই হলো লোভের আসল ফল। ছোট থেকে কখনো আমাকে একটু সুখেও থাকতে দিসনি, এবার দেখ কেমন লাগে। আর হ্যাঁ অবিনাশ, আমি ফালতু লোকের সঙ্গে থাকতে চাই না, তুমি থাকো তোমার বউয়ের সঙ্গে। এরপর রাধার সব অহংকার মাটিতে মিশে যায়, আর অবিনাশকেও ন্যাড়া রাধার সঙ্গেই থাকতে হয়। আর এদিকে ফলের রস বিক্রি করে সুধার অনেক লাভ হয়। সুধার লম্বা চুলের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে, আর সে খুব খুশিও থাকে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।